অমিতাভ বাগচি বলছেন? হ্যাঁ বলছি। বলছি আপনি একটা টুইট করেছেন পঙ্কজ দত্তের মৃত্যুর জন্য, আপনি কাকে দায়ী করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? মমতা ব্যানার্জি দায়ী। মমতা ব্যানার্জি দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন পঙ্কজ দত্ত। মানে অন্যায়কে অন্যায় বলতেন, ন্যায়কে ন্যায় বলতেন। একটা অত্যন্ত ভদ্র সভ্য একজন মানুষ, যিনি পশ্চিমবঙ্গের এই সরকারের বিরুদ্ধে, এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে চিরকাল সরব ছিলেন, সমস্ত ক্ষেত্রে সরব ছিলেন। তো পঙ্কজ দত্ত এই সরকারের যেহেতু সমালোচনা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট ভাজন ছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ওনার যে বক্তব্যটাকে নিয়ে যে কথা বলা হয়েছিল, যেটা নিয়ে একটা বিশাল একটা কিছু করে দেওয়া হলো, আমি বলছি এই কথাটা কি পুলিশকে বোম মারা থেকে, মানে পুলিশকে বোম মারবো এটাও এর থেকেও গুরুতর? আমি জানি না এই বিষয়গুলো। তবে রচনা, তুমি সেদিনকে ছিলে, যেদিনকে পুলিশের কাছে থানাতে, বটতলা থানায় গিয়ে ওনাকে ইন্টারোগেশন করা হয়। মানে আমার যে বিষয়টা পঙ্কজবাবুর সাথে কথা হয়েছে, তারপরেও ওনার বক্তব্য ছিল যেটা, মানে ওনার কাছে যেভাবে যে অপমান ওনাকে সহ্য করতে হয়েছে, একজন রিটায়ার্ড আইপিএস অফিসার, এডিজি র্যাঙ্কে রিটায়ার করা, তার সামনে বটতলা থানার পুলিশের সাব ইন্সপেক্টর র্যাঙ্কের লোকেরা তারা পা দুলিয়ে দুলিয়ে কথা বলা, একদম মানে একটা টুলে বসিয়ে তাকে কার্যত, একটা টুলে বসিয়ে, এবং তাতে জল চা কোনো কিছু, মানে এটা জল চাটা মানে উনি খেতে পারেন না এমন বিষয় না, কিন্তু একটা ভদ্রতা। একজন তাদের একজন মানে এডিজি র্যাঙ্কে রিটায়ার করা একজন পুলিশের লোক, মানে তাকে ওই মানে ধরো কনস্টেবল আর সাব ইন্সপেক্টরের লোক র্যাঙ্কের লোকেরা যদি এখন অসম্মান করে, এটা তো ওনার কাছে খুব মানসিক যন্ত্রণা। এবং এই সবটাই তো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে, নাহলে পুলিশের ক্ষমতা ছিল একজন এডিজি র্যাঙ্কে রিটায়ার করা একজন লোকের সাথে এই দুর্ব্যবহার করা? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশের লোকেদের এই জিনিসগুলো করতে হয়েছে, তাদের নিজেদের চাকরি বাঁচানোর জন্য, তাদের নিজেদের পরিবার বাঁচানোর জন্য, পরিজন বাঁচানোর জন্য। এখন এই যে জিনিসটা হয়েছে সেটা অত্যন্ত দুঃখের। আমার মনে আছে পঙ্কজবাবুর সাথে আমার মানে ঘন ঘন, মানে পঙ্কজবাবু এমন একজন মানুষ ছিলেন যার সাথে আমার মানে একদিন দুদিন অন্তর অন্তর ফোন হয়ে কথাবার্তা হতো। পঙ্কজবাবুর যদি ফোন এক দুদিন না আসতো, বা ধরো আমি যদি এক দুদিন না করতাম, পঙ্কজবাবু আমাকে বলতো কি তুমি ফোন করলে না, বা আমি পঙ্কজবাবুকে বলতাম কি হলো আপনি ফোন টোন করলেন না। এই ধরনের একটা সম্পর্ক আমাদের মধ্যে ছিল। তো ওনার এই মামলাটা হওয়ার পরও হাইকোর্টে যখন মামলাটা পেন্ডেন্সি ছিল, জয়ন্তদা মামলাটা করছিলেন, জয়ন্তদা শীর্ষেন্দুদা, কিন্তু আমার সাথে রেগুলার কথা হতো। তা আমি পঙ্কজদার সাথে পঙ্কজবাবুর সাথে কথা হতো এই বিষয়গুলো নিয়ে। পঙ্কজবাবুকে বলতাম যে আপনি পুলিশের লোক হয়ে আপনি এত চাপ নিচ্ছেন, মানে আপনি এত মানসিকভাবে এটা নিয়ে করছেন। বলছে বুঝতে, আমি পুলিশের লোক, আমি জানি মামলা মোকদ্দমা এই সমস্ত বিষয় নিয়ে আমি বিন্দুমাত্র বদার নই, কিন্তু আমার কাছে যেভাবে সরকার আমাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে, একটা তুচ্ছ ইস্যুকে নিয়ে যেভাবে আমাকে হেনস্থা করা করছে, আমার শুধু চিন্তা আমার পরিবারের লোকজনের সাথে এরা কি করবে না করবে। আমি মামলা মোকদ্দমাকে বিন্দুমাত্র ভয় পাই না, কিন্তু যে বিষয়টাকে নিয়ে ওরা করেছে এটা আমার খুব মান সম্মানে লেগেছে। মানে এটাই, পঙ্কজবাবুর মতন একজন লোক, উনি কিন্তু পুলিশের কেস খামারি এগুলো কোনো কিছুতে ভীত বা সন্ত্রস্ত ছিলেন না, বা উনাকে থানায় যেতে হবে। উনি চিরকাল পুলিশের জীবন কাটিয়েছেন, থানা পুলিশ, চোর ছেচর গুন্ডা বদমাশ এসব নিয়ে কাটিয়েছেন। তো উনি সেগুলো সবটার সাথেই বাকিবল। কিন্তু একজন রিটায়ার্ড আইপিএস লোকের ফ্যাগ এন্ড অফ দি লাইফ, তার সাথে যদি এই দুর্ব্যবহার করা হয়, এবং আমি বারবার করে যে জায়গাটা বলার চেষ্টা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই জিনিস হয়েছে, তার উপরে এমন মানসিক চাপ, এমন মানসিক যন্ত্রণা তৈরি করা হয়েছে, পঙ্কজবাবুর সাথে এই যে দুর্ব্যবহার, এই যে অশ্রদ্ধা, এই যে অপমান, এটা উনি নিতে পারেননি। উনার মতন একজন আপরাইট মানুষ এটা উনি নিতে পারেননি। তাহলে আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই একদম। মৃত্যুর জন্য দায়। হয়তো গুলি মেরে বোম মেরে হত্যা করেনি, কিন্তু মানসিক চাপ, এই যে মানসিক যন্ত্রণা উনাকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইতিহাস তো ক্ষমা করবে না, উপরওয়ালা ঈশ্বরও একটা ক্ষমা জিনিস করবে না। আমি বলছি আপনাকে, আপনি খুব ভালো রিলেট করতে পারবেন এই সব ঘটনার সঙ্গে, সেজন্য আপনাকে জিজ্ঞাসা করছি। ভোরবেলা ঠিক আপনার বাড়িতে পুলিশ গিয়ে আপনাকেও তুলে এনেছিলেন, এটা আপনি সাহসী আইনজীবী সবাই জানে, কিন্তু তবু ওই সময় মেন্টালি তো একটা ট্রমার মধ্যে থেকে যেতে হয়, আমি আপনাকেও বলছি। ট্রমা কিছু না। দেখো আমি প্র্যাকটিক্যালি যেটা বলছি তোমাকে, সেটা হচ্ছে ট্রমার ব্যাপার না। আমার ক্ষেত্রে জানি না পুলিশ আমার কাঁচকলা করবে, কিচ্ছু করতে পারবে না। বা আমার এই বিষয়গুলো নিয়ে বিন্দু মাত্র বদার ছিলাম না। আমি তো যা বলেছি বেশ করেছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দীপক ঘোষ যে বইটাই লিখেছি, আমি সেই বইটা তুলে ধরিয়েছি। ঠিক। আমার পঙ্কজবাবুর মতন আমি পুলিশেও কাজ করিনি, আমার সেই জায়গা থেকে। আর আমার মনে হয়েছে ও অ্যারেস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মান সম্মানের ক্ষতি করেনি, উল্টে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চোখে আরো খারাপ হয়েছে। তবে রবীন্দ্র, তোমাকে এখানে কথা বলি প্রসঙ্গটা তুললে বলে, আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম, এই পঙ্কজদারই কথা বলছি, পঙ্কজ দত্ত, উনি সেই সময়
আমার ঘটনাটাকে নিয়ে তুমি মনে করে দেখো, মারাত্মকভাবে সরব ছিলেন এবং একদম একদম। তীব্রভাবে চিন্তা করেছেন। এবং আমি মনে আছে আমি বেল পেয়ে বেরিয়ে আসার পরে তখন বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ হচ্ছে, তোমাকে ইন্টারভিউ দিয়েছি, এই করছি, মানে তখন আমার দম ফেলার সময় ছিল না। ওই সময় পঙ্কজবাবু কনস্ট্যান্ট ফোন করে গেছেন, আমি 3-4 বার ফোন ধরতে পারিনি। যখন 5বারের বেলায় যখন আমি কল ব্যাক করলাম, আর ধমকের সুরে, তোমার এতক্ষণ ধরে ফোন করছি, তুমি ফোন ধরছো না, তুমি বেরিয়েছো কিনা এটা জানার জন্য ফোন করছি, আমি খুব চিন্তিত ছিলাম। মানে আমি সত্যি বলছি, আমি একজন খুব শুভাকাঙ্ক্ষীকে হারালাম। মানে ব্যক্তিগতভাবে আমি একদম তোমাকে বলতে পারি রোজিনা, এটা আমার একটা ব্যক্তিগত স্তরে একটা অপূরণীয় ক্ষতি। আচ্ছা কৌস্তব দা, একটা জিনিস, আরেকটা জিনিস বলছি, কার্যত রাজনীতির বাইরে গিয়ে যারা সরকারের গঠনমূলক সমালোচনা করে তাদেরকে কি একটা শিক্ষা দেওয়ার পদ্ধতি এটা হলো? এই পঙ্কজ দত্ত রীতিমতো শেষ করে কার্যত দেখানো হলো, দেখো চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চেষ্টা করেছেন, কিন্তু পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো আলটিমেটলি দেখো সবকিছু তোমাকে আমি বলছি, বিচার প্রক্রিয়া বলো, আইন কানুন, সাজা টাজা, এর বাইরেও না একটা ডিভাইন পাওয়ার থাকে, পাপ পুণ্য এই বিষয়গুলোও থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে এত পাপ সঞ্চয় করছেন, মানে এত পাপে পাপী হচ্ছেন, মানে ওনার যে শেষের দিনগুলো কি কষ্টের হবে, আমি উপরওয়ালার কাছে শুধু সেই দিনগুলো আমি প্রার্থনা করি, আমি সেই দিনগুলো যেন দেখার মতন অবস্থায় থাকি। প্রচন্ড পাপ সঞ্চয় করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৌস্তব দা, আমি বলছি সেই যাদেরকে নিষিদ্ধ পল্লী থেকে নিয়ে আসা হয়েছিল, আমি ছিলাম তাদের সাথে, আমি কথা কিন্তু বলছিলাম। তারা তো জানেও না, তারা কেন একদম, এসছে। তাদেরকে সন্দীপ ঘোষ আর পঙ্কজ দত্তের ডিফারেন্সটা তাদেরকে বোঝানো হয়নি। তারা বলছে ধর্ষণকারী পঙ্কজ দত্ত, মানে তাদেরকে বলাও হয়নি যে পঙ্কজ দত্ত কে কি। তাহলে কি তাদেরকে সন্দীপ ঘোষের মানে একদম কার্যত, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছে ধর্ষণকারী পঙ্কজ দত্ত। তাদের সামনে এমনকি তারা বলছে পঙ্কজ দত্ত যদি বাইরে বেরিয়ে আসে তাদের সামনে আমরা জামা কাপড় খুলে দাঁড়িয়ে যাব, মানে এতটাই তারা রুডলি তাদেরকে, এত ভাবে তাদেরকে একদম কার্যত বলা হয়েছে, তাদেরকে এতটাই বিদ্বেষমূলক কথাবার্তা বলা হয়েছে। তৃণমূলের লোকজনদের সাথে ওই জায়গাটা, ওই সোনাগাছি নামক যে জায়গাটা, আমি কোনো খারাপ সেন্সে বলছি না, ওদের সাথে খুব ভালো সম্পর্ক। তুমি একটা জিনিস মনে করে দেখো, সেটা হচ্ছে যখন আমার ক্ষেত্রেও কমপ্লেনটা হয়েছিল, সেই কমপ্লেনটার সময় ওই বরতলা থানাতে কমপ্লেন হয়েছিল, এবং ওই ওই সোনাগাছি এরিয়ারই একজন লোক আমার নামে কমপ্লেনটা করেছিল। তাই কিছু হলেই ওরা ওই জায়গাটাকে সুন্দরভাবে চয়েস করে। আমি কিন্তু ওখানকার মহিলাদের কোনো খারাপ ভাবে দেখি না, আমি ওদেরকে খুব মানে সম্মানের চোখে দেখি। তারা যে তারা যে কাজ করছে, তারা যৌনকর্মী হিসেবে যে কাজ করছে, তারা নিজেদের পেটের তাগিদে করছে। আমি শুধু একটা কথাই বলবো তোমার মাধ্যমে, সেটা হচ্ছে ওই জায়গাটার সাথে তৃণমূলের লোকজনদের খুব ওতপ্রোত সম্পর্ক আছে। কিছু হলেই ওই জায়গা থেকে লোকজন নিয়ে এসে ঝামেলা করা, তারপর হচ্ছে ওখানকে দিয়ে লোকজন একদম একদম, আমি বলেছি রাজনৈতিক বিরোধী হতে পারে মোহাম্মদ সেলিম, কিন্তু তার বাড়ির সামনেও তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, তুমি নিশ্চয়ই জানো। না, আমি তো বলছি রোজিনা, সেটা হচ্ছে ওই জায়গাটার সাথে তৃণমূলের লোকজনদের খুব ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে। আমি আবারও বলছি, ওই জায়গাটা কোনো খারাপ জায়গা না, কিন্তু ওখানকার যারা আছেন সবাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। কিন্তু এই যে জায়গাটার সাথে তৃণমূলের একটা ওতপ্রোতভাবে একটা সম্পর্ক আছে, এই জায়গাটা তৃণমূলের মানে খুব মানে শক্ত ঘাঁটি বলে পরিচিত, তো ওই জন্য ওখান থেকে সব এদিক ওদিক নিয়ে যায়। কৌস্তবদা, একটা জিনিস আমি বলছি, পাপ তার বাপকেও ছাড়ে না, এটা একটা চলতি কথা আছে। তো এই ক্ষেত্রেও কি তার যারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর সাথে যারা যারা জড়িত কেউ ছাড়া পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন যে সিপিএম এর শেষের দিনগুলো কি কষ্টের হয়েছে, কি দুঃখে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অনুজ পান্ডে, ডালিম পান্ডে, তারপরে অনেক লোকজন, আমি যেমন তোমাকে বলছি, ধরো ফর এক্সাম্পল তোমাকে বলছি, সাইবাড়ি হত্যাকাণ্ডে অন্যতম দোষী ছিলেন নিরুপম সেন। হয়তো তার সাজা হয়নি, তার কোথাও প্রমাণ অভাবে কোথাও এই বিষয়গুলো হয়েছে, কিন্তু আমি সাইবাড়ির যারা লোকজন তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম, সাইবাড়ির লোকজনদের সাথে। তো তাদের এটা একটা খুব বড় আক্ষেপ ছিল যে আমাদের যারা এত বড় ক্ষতি করলো তারা কেউ সাজা পেল না। খারাপ ভাবে নেবে না কেউ, আমার কথা যেন কেউ খারাপ ভাবে না নেয়। তবে ডিভাইন এনার্জি বলে একটা বিষয় থাকে, তুমি দেখো কিছু কিছু মানুষজন সিপিএম এর সেই সমস্ত নেতারা যারা মানে সময়ের সাথে সাথে ঘটনাচক্রে যারা প্রয়াত হয়েছেন, শেষের দিকগুলো খুব কষ্টের কেটেছে তাদের। কৌস্তবদা, আপনারা পঙ্কজ দত্তকে কেন্দ্র করে রাজনীতি করছেন, যখন থেকে পঙ্কজ দত্ত অসুস্থ হয়ে গেল তারপর থেকে আপনাদেরকে নিয়ে এই রকম শাসক দল বলছে শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার একটা রীতিমতো তিনি হসপিটালাইজ হয়েছিলেন, কিন্তু সেটা নিয়েও আপনারা নাকি রাজনীতি করতে ছাড়ছেন না কার্যত। দেখো একটা জিনিস, এই লোকটা তো একদম মানে প্রচন্ড সুস্থ ছিলেন, একদম 100% ফিট একটা লোক ছিল, ছিপছিপে চেহারা, পরিমিত খাওয়া দাওয়া করতো, অত্যন্ত ডিসিপ্লিনড একটা লাইফ লিড করতো, কোনো রোগ ভোগ ছিল না ওনার। ওনার এই মানসিক চাপ, আমি তো জানি উনি কি মানসিক যন্ত্রণায় বা কি মানসিক চাপে ভুগছিলেন,
আমি তো ওনার সাথে ঘন্টার পর ঘন্টা এটা হওয়ার পরে কথা বলেছি। এইসব কথা বলে কোনো লাভ নেই। একটা মানুষকে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ সৃষ্টি করে মানুষটাকে মেরে ফেলা হলো। এবং এবং তোমাকে একটা কথা বলি রোজিনা, এই ঘটনাটাতেও একটা জিনিস আর একবারও, এই ঘটনাটা যখন খবর পায় আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু, আমি তোমাকে কম্প্যারিজনটা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি খবর পেলেন যে রাজ্যে প্রাক্তন একজন এডিজি র্যাঙ্কে রিটায়ার করা একজন আইপিএস অফিসার, যিনি একজন অত্যন্ত সুপরিচিত মুখ হিসেবে পরিচিত, একজন সমাজকর্মী হিসেবে পরিচিত, বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যিনি জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায় তো খবরটা পেয়েছিলেন, কিন্তু তিনি তো কোনো উদ্যোগ নিলেন না ওনার চিকিৎসার ক্ষেত্রে। উল্টো দিকটা তুমি দেখো তো, রাজ্যের যে বিরোধী দলনেতা, তিনি যে রাজ্যের আমরা কি জানি অপোজিশন লিডার ইজ দ্য শ্যাডো চিফ মিনিস্টার। বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারী যেভাবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির সাথে কথা বলে যেভাবে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা, এবং শুভেন্দু বাবু তো চেষ্টা করেছিলেন, আমি ব্যক্তিগতভাবে জানি যে এয়ার অ্যাম্বুলেন্সে করে যদি এনে এখানে চিকিৎসা করে না অনেকটা, এবং সমস্ত যে যা কিছু হয়েছে ব্যক্তিগতভাবে আমি জানি শুভেন্দু বাবুর উদ্যোগে হয়েছে। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগটা থাকতো সবাই সাধুবাদ জানাতো, কিন্তু সেটার মতন জায়গা উনি রাখলেন না। আমি আবারও এই ঘটনায় আজকে অত্যন্ত দুঃখের দিন, তবে আমি শুভেন্দুবাবু যেভাবে এই প্রয়াস করেছেন, যে প্রচেষ্টা করেছেন, সবাই উনাকেও মনে রাখবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার কর্মের জন্য উনাকেও মানুষ মনে রাখবে, উল্টো দিকে শুভেন্দুবাবুকে ওনার কর্মের জন্য মানুষ ওনাকে মনে রাখবে। কৌস্তবদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যে প্রতিবাদ করলেন, রীতিমতো পঙ্কজ দত্তকে আপনি মিস করবেন বলছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা জিনিস কৌস্তবদা আপনার থেকে একদম জেনে নিতে চেষ্টা করব, যে যারা এখন রাজনীতির বাইরে গিয়ে প্রতিবাদ করছে, সরকারের কথা গঠনমূলক সমালোচনা করছে, তাদের ক্ষেত্রে এরকম হলে কৌস্তব বাগচি পাশে দাঁড়াবে তো? সব সময়, সব সময়, সব সময়। আমি আজকে আমার দুর্ভাগ্য যে আমি দেশের বাইরে, তাই জন্য আমি যেতে পারলাম না পঙ্কজদার ওখানে। মানে আমার অত্যন্ত, আমার হৃদয় ভারাক্রান্ত, আমার অত্যন্ত মন মেজাজ খারাপ। আমার কিছু শিডিউল ছিল এখানে বিদেশেই, কিন্তু আমি সেগুলো সব ক্যান্সেল করে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি ফ্যামিলি সহ। তো সেই জায়গাতে খারাপ লাগা আছে তো অবশ্যই। পাশে তো আমি সবসময় ছিলাম, আছি, থাকবো সবাই। আমারও পাশে তো সবাই থেকেছে আমার বিপদের দিনে, যখন সরকার আমাকে অ্যারেস্ট করেছে, আমার পরিবারকে নির্যাতন করেছে। তো সেই ক্ষেত্রে তো আমি সবার ক্ষেত্রে